6 ঘণ্টা ধরে ঝড়টা দানা বাঁধছিল, অথচ কেউ স্বীকারই করছিল না যে এটা একটা সমস্যা হতে চলেছে। কেসলার রিজ ফায়ার বেসের উপর দিয়ে তির্যকভাবে বরফ পড়ছিল। এটি ককেশাস পর্বতমালার একটি খাঁজে খোদাই করা একটি ফরওয়ার্ড অপারেটিং বেস, যা অন্য কোনো বিকল্প থাকলে কোনো সামরিক পরিকল্পনাকারী বেছে নিত না। এখানে বাতাস শুধু দমকা হাওয়া ছিল না, বরং তা ছিল দৃঢ় প্রতিজ্ঞ। এটি বডি আর্মারের তাপ নিরোধক জোরের মধ্যে দিয়ে ঢুকে পড়ছিল, গগলসের চারপাশের ফাঁক খুঁজে নিচ্ছিল এবং টাকায় তৈরি সবচেয়ে অত্যাধুনিক টার্গেটিং সরঞ্জামের কার্যপ্রণালীর মধ্যে প্রবেশ করছিল। তাপীয়ভাবে স্থিতিশীল অপটিক্সগুলো ঘোলা হয়ে যাচ্ছিল। লেজার রেঞ্জফাইন্ডারগুলো দূরত্ব 30, 40, এমনকি কখনো কখনো 60 মিটার পর্যন্ত ভুল দেখাচ্ছিল। ডিজিটাল অ্যানিমোমিটারগুলো অদ্ভুত অসঙ্গতিপূর্ণ রিডিং দিচ্ছিল। পাহাড়ের যেন ক্যালিব্রেশনের কোনো তোয়াক্কা ছিল না। অপারেশন রুমের ভেতরে ছিল 3টি ভাঁজ করা টেবিল, একটি ফিল্ড স্টোভ এবং একটি স্যাটেলাইট আপলিঙ্ক, যা 4 ঘণ্টা আগেই বন্ধ হয়ে গিয়েছিল। জোটের সম্মিলিত বিশেষ অপারেশন কমান্ডের 7 জন সেরা দূরপাল্লার নিশানাবাজ একটি টপোগ্রাফিক মানচিত্রের চারপাশে দাঁড়িয়েছিল এবং কিছুই বলছিল না। তারা 6টি ভিন্ন উপায়ে হিসাব কষেছিল। হিসাব বারবার একই কথা বলছিল। লক্ষ্যবস্তুটি ছিল 3960 মিটার উচ্চতায়। এই পরিস্থিতিতে প্রতিকূল বাতাসের ওপর আড়াআড়ি তাপীয় বাতাস এসে মিশেছিল, যা কোনো নির্দিষ্ট নিয়ম ছাড়াই থেমে থেমে দিক পরিবর্তন করছিল। তাদের কম্পিউটারগুলো একমত হয়েছিল যে প্রথম গুলিতেই লক্ষ্যবস্তুতে আঘাত হানার সম্ভাবনা কার্যত শূন্য। তাদের কেউই তার আশাটা খেয়াল করেনি। সে পাশের দরজা দিয়ে ভেতরে ঢুকল। বাতাসের চাপের বিপরীতে দরজাটা খুলতে বেশ বেগ পেতে হলো এবং সজোরে শব্দ না করেই দরজাটা পেছনে বন্ধ করল, যেটা করতেও বেশ বেগ পেতে হয়েছিল। সেই শান্ত প্রচেষ্টা দেখে মনে হয় সে প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে জাহির না করেই বহু দরজা খুলেছে। সে তরুণী ছিল। পরে সবাই প্রথম এটাই বলেছিল। তরুণী। সে কোনো প্রতীকচিহ্ন ছাড়া শীতের সাধারণ পোশাক পরেছিল, এক কাঁধে একটি ব্যাগ ঝুলিয়েছিল এবং একটি ক্যানভাসের ড্র্যাগ ব্যাগে রাইফেল বহন করছিল। ব্যাগটির কোণাগুলো এমনভাবে মসৃণ হয়ে গিয়েছিল যেমনটা হয় যখন কোনো ব্যাগ দীর্ঘদিন ধরে পাথুরে মাঠ আর জমাট বাঁধা মাটির ওপর দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়। সে ব্যাগটি চুলার কাছে মেঝেতে এমন সতর্ক স্থিরতার সাথে রাখল যেন সে কোনো অমূল্য জিনিস রাখছে। তারপর সে মানচিত্রের দিকে তাকালো। কেউ তাকে হ্যালো বলল না, কেউ জিজ্ঞেস করল না সে কে। এর পরিবর্তে যা ঘটল তা হল ঘরভর্তি পেশাদারদের ধীর, অনিচ্ছাকৃত মনোযোগের পরিবর্তন, যারা বছরের পর বছর ধরে ঝুঁকিপূর্ণ কাজ করতে করতে শিখেছে বেমানান জিনিসগুলো লক্ষ্য করতে। সে বেমানান ছিল। লোকগুলোর মধ্যে একজন, গ্যারেট, যিনি 12 বছরের অভিজ্ঞ এবং 1000 মিটার দূর থেকে 3টি নিশ্চিত কিলের অধিকারী, ড্র্যাগ ব্যাগটির দিকে তাকালেন। ভেতরে কি আছে, তার আকৃতি কেমন তা জানার মতো যথেষ্ট অভিজ্ঞতা তার ছিল। প্রোফাইলটি সাম্প্রতিক কোনো কিছুর জন্য ভুল ছিল, পুরোপুরি ভুল যুগের। তিনি কিছুই বললেন না। তিনি বিষয়টি নথিভুক্ত করলেন। তার নাম ছিল রেন ক্যালাওয়ে এবং ফায়ারবেস কমান্ডার অবশেষে যে ফাইলটি খুঁজে পেয়েছিলেন তাতে তাকে একজন বেসামরিক ঠিকাদার হিসেবে বর্ণনা করা হয়েছিল, যা প্রযুক্তিগতভাবে সঠিক হলেও কার্যত অর্থহীন ছিল। ফাইলটি ছিল পাতলা, 4 পাতার এবং চতুর্থ পাতাটি ছিল ধারাবাহিক কাটছাঁট, যা লেখাটিকে বাদ দেওয়া তথ্যের এক কালো সিঁড়িতে পরিণত করেছিল। কমান্ডার, কর্নেল ডেভো নামের একজন ব্যক্তি, যিনি 30 বছর ধরে কাটছাঁটের আড়ালে পড়তে শিখেছিলেন, তিনি সাবধানে ফাঁকা জায়গাগুলো পড়লেন এবং আরও কিছু না বোঝা পর্যন্ত খুব কম কথা বলার সিদ্ধান্ত নিলেন। যখন সে ড্র্যাগ ব্যাগটির জিপ খুলল তখন তিনি আরও ভালোভাবে বুঝতে পারলেন। রাইফেলটি ছিল 1942 সালে হেফসকে তৈরি একটি মোসি নাগান্তো M91/30, যার বয়স 83 বছর। এর স্টকটি অতীতে কোনো একসময় সূক্ষ্ম দানার আখরোট কাঠ দিয়ে হাতে ফিট করে প্রতিস্থাপন করা হয়েছিল এবং ব্যারেলটি পেশাদারভাবে রিলাইন ও ল্যাপ করা হয়েছিল। অ্যাকশনটি টিউন করা হয়েছিল। ট্রিগারটি 11টায় ভাঙত। এতে কোনো স্কোপ মাউন্ট রেল, বাইপড রেল বা কোনো ধরনের অ্যাক্সেসরিজ সংযুক্ত করার জায়গা ছিল না। স্কোপটি ছিল সেই সময়ের সঠিক PU 3.5 পাওয়ারের, যা মূল সোভিয়েত কারখানার চেয়েও সূক্ষ্ম সহনশীলতায় পুনরায় গ্রাইন্ড করা হয়েছিল। গ্যারেট বলল, এতে কোনো রেঞ্জফাইন্ডার, উইন্ড মিটার, ব্যালিস্টিক কম্পিউটার বা ডেটা কার্ড ছিল না। ওটা কি? রেন সঙ্গে সঙ্গে উত্তর দিল না। সে অ্যাকশনটি পরীক্ষা করছিল, বোল্টের বিয়ারিং সারফেসের ওপর বুড়ো আঙুল চালাচ্ছিল, এমন কিছু পরীক্ষা করছিল যা সে কেবল স্পর্শের মাধ্যমেই জানতে পারত। তারপর সে তার হাঁটুর ওপর দিয়ে বলল, 1942। আমি দেখতে পাচ্ছি। মানে, এটা যে কাজ করে। সে বলল। পোলক নামের এক ব্যক্তি, যিনি উত্তর ইউরোপীয় রণাঙ্গনে সেরা কারিগরি নিশানাবাজ হিসেবে ব্যাপকভাবে পরিচিত ছিলেন এবং তা জানতেনও, এমন এক বিশেষ ভঙ্গিতে শ্বাস ছাড়লেন যার অর্থ হল প্রথমে হাসার কথা ভাবা হলেও পরে তা অবগায় পরিণত হল। তিনি বললেন, কাজ চলে গেছে। ঠিক আছে, আপনাদের তথ্যের জন্য জানাচ্ছি, আমরা প্রায় 4 ক্লিক দূরত্বে একটি লক্ষ্যবস্তুর দিকে তাকিয়ে আছি। বাতাসের এমন স্তরবিন্যাস যা আমাদের কোনো সরঞ্জামই পুরোপুরি চিহ্নিত করতে পারে না। তাপমাত্রার এমন এক পার্থক্য যা এই দূরত্বে আপনার গুলির আঘাতবিন্দুকে 11 সেন্টিমিটার নিচে নামিয়ে দেবে, রেন সাধারণ শূন্যের সাপেক্ষে বললেন। তিনি বলে চললেন, আমি জানি পোলক এই বাতাসের গতিপথের সাথে ঠিক এই উচ্চতায় নিচুতে থেমেছিলেন। স্তরের সীমানাটি উপত্যকার তল থেকে প্রায় 40 মিটার উপরে। স্তরের নিচে
বাতাস উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় প্রায় 14 কিলোমিটার বেগে বইছে। স্তরের উপরে এটি পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে ঘুরে যায় এবং গতি বাড়ে। এই দিক পরিবর্তনটা ঘটে গুলির শেষ 800 মিটারে। আপনি যদি এর হিসাব না রাখেন তাহলে সেখানেই আপনার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে। উদ্ধৃতি চিহ্ন। তিনি মানচিত্রের দিকে তাকালেন। আমি লক্ষ্যবস্তুর অবস্থানের স্পটিং রিপোর্টগুলো দেখতে চাই। যদি আপনাদের কাছে সেগুলো থাকে তবে এক মুহূর্তের জন্য কেউ নড়েনি। উদ্ধৃতি চিহ্ন। তারপর কর্নেল ডেভো তার হাতে ফোল্ডারটি তুলে দিলেন। সে 2 মিনিট দাঁড়িয়ে থেকে সেটি পড়ল এবং ফেরত দিল। সে বলল, আমি এই ঝুঁকিটা নিতে পারি এবং এই ঘরটাও, পুরোটাই। উদ্ধৃতি চিহ্ন। 7 জন অভিজ্ঞ লোক যারা অনেক কিছুই দেখেছে তারা একেবারে চুপ হয়ে গেল, ঠিক যেমন ঘরটা চুপ হয়ে যায় যখন কেউ এমন কিছু বলে যা সবাই একই সাথে বিশ্বাসও করে আবার অবিশ্বাসও করে এবং তখনও ঠিক করতে পারে না কোন প্রতিক্রিয়াটি সঠিক। কৌশলগত পরিস্থিতিটি বিমূর্ত ছিল না। 41 ঘণ্টা আগে ফায়ার বেস থেকে আসা 3টি গাড়ির একটি টহল দল উপত্যকায় একটি ভূমিধসে আটকা পড়েছিল। সেটি প্রাকৃতিক হোক বা এতটাই প্রাকৃতিক যে তাতে কিছু যায় আসে না। টহল দলটি একটি পাথরের খামারবাড়ির ধ্বংসাবশেষে অবস্থান নিয়েছিল এবং সেটি ধরে রেখেছিল। তাদের কাছে আরও 18 ঘণ্টার জন্য খাবার, জল এবং গোলাবারুদ ছিল। এরপরের হিসাবটা সহজ হয়ে গেল। সমস্যা ছিল যে উদ্ধারের পথটি সুরক্ষিত ছিল। একজন মাত্র শুটার অনেক দূর থেকে মূল সংযোগস্থলটি আটকে রেখেছিল এবং তা দুবার প্রমাণ করেছিল। একবার একটি ড্রোনের বিরুদ্ধে, আরেকবার একটি গাড়ির বিরুদ্ধে, এমন একটি অবস্থান থেকে যেখানে নিখুঁত নিশানার আক্রমণ ছাড়া পৌঁছানো সম্ভব ছিল না। ভূখণ্ডের বাধার কারণে ওই দূরত্বে প্রয়োজনীয় নির্ভুলতায় গোলন্দাজ বাহিনী দিয়ে গুলি চালানো সম্ভব নয় বলে নিশ্চিত হওয়া গিয়েছিল। ঝড়ের কারণে আকাশযানগুলো উড্ডয়ন করতে পারছিল না। ফায়ারবেসের নিজস্ব শুটাররা পর্যবেক্ষণ পোস্টে 3 ঘণ্টা ধরে প্রস্তুতি নেওয়ার পর সম্মিলিতভাবে এই সিদ্ধান্তে পৌঁছায় যে গুলিটি নির্ভরযোগ্য কার্যকারিতার সীমার বাইরে ছিল। এটা দুর্বলতা ছিল না, এটা ছিল পেশাদারি বিচার বুদ্ধি। প্রায় 4 কিলোমিটার দূরে অস্থির বাতাসে এমনকি সেরা সরঞ্জামও এমন সম্ভাবনার অনুমান দিচ্ছিল যা এই প্রচেষ্টাকে দক্ষতার চেয়ে আশার অনুশীলনে পরিণত করেছিল। হলিক্স অ্যাকুরেসি ইন্টারন্যাশনাল AXMC তার সমন্বিত ব্যালিস্টিক সিস্টেমের মাধ্যমে তাকে প্রথম রাউন্ডে আঘাত হানার 11% সম্ভাবনা দিয়েছিল। তিনি এই কাজ এতদিন ধরে করছেন যে তিনি জানতেন যখন জীবন ঝুঁকির মধ্যে থাকে তখন 11% শুনতে যতটা ভালো লাগে আসলে ততটা নয়। রেন তার মুখের ভাব না পাল্টে ব্রিফিং শুনছিল। পর্যবেক্ষণ পোস্ট থেকে লক্ষ্যবস্তুর অবস্থান পর্যন্ত পরিষ্কার দৃষ্টিসীমা কতটুকু সে জিজ্ঞাসা করল। লেফটেন্যান্ট মার্শ, যিনি অপারেশন ডেস্ক চালাচ্ছিলেন, বললেন, দৃশ্যমানতা থাকলে লক্ষ্যবস্তুর অবস্থান পর্যন্ত পরিষ্কার দেখা যায়। সমস্যা হলো দৃশ্যমানতা। তুষারপাতের মাঝে আমরা 30 থেকে 90 সেকেন্ডের জন্য সুযোগ পাচ্ছি। উদ্ধৃতি চিহ্ন। লক্ষ্যবস্তুটি নড়াচড়া করছে, মনে হচ্ছে এটি প্রায় 20 মিনিটের একটি চক্রে 3টি অবস্থানের মধ্যে ঘুরছে। আমার একটা ভালো সুযোগ দরকার, রেন বলল। একটা, পোলক বলল। আর যদি তোমার লক্ষ্যভ্রষ্ট হয়? প্রশ্নটা ছিল বাস্তব, আলংকারিক নয়। সে বুঝতে পারছিল যে এই দূরত্বে এমন একটি লক্ষ্যবস্তুর বিরুদ্ধে লক্ষ্যভ্রষ্ট হলে তার সুনির্দিষ্ট পরিণতি হবে, যেটি এখন তার প্রচেষ্টা সম্পর্কে সচেতন। লক্ষ্যবস্তুটি স্থায়ীভাবে তার অবস্থান পরিবর্তন করবে, সুযোগটি বন্ধ হয়ে যাবে এবং খামারবাড়ির 41 জন মানুষের গোলাবারুদ শেষ হওয়ার আগেই তাদের সব উপায় ফুরিয়ে যাবে। আমার লক্ষ্যভ্রষ্ট হবে না, সে বলল। আমি যে প্রশ্ন করেছি এটা তার উত্তর নয়। আমি জানি। উদ্ধৃতি চিহ্ন। সে তার গোলাবারুদ পরীক্ষা করতে শুরু করল। গুলিগুলো হাতে তৈরি করা। সে এগুলো সাথে করে এনেছিল এবং আঙুলের ডগার নিপুণতায় সেগুলো বাছাই করছিল। প্রতিটি গুলির খোলস ও ডগা স্পর্শ করে পড়ছিল। আমি আপনাদের কাছে এটা মেনে নিতে বলছি যে আমার লক্ষ্যভ্রষ্ট হবে না এমন কিছুর উপর ভিত্তি করে যা আপনারা বর্তমানে পরিমাপ করতে পারছেন না। আমি বুঝতে পারছি এটা কঠিন। আমি আপনাদের এটা পছন্দ করতে বলছি না। আমি আপনাদের কাছে আমাকে কাজ করতে দিতে বলছি। উদ্ধৃতি চিহ্ন। ডেরো এই পুরো সময়টা চুপচাপ ছিল। সে কোনো বিশেষ কারণ ছাড়াই তার ফাইলের কাটাছেঁড়া করা অংশগুলোর দিকে আবার তাকালো, তারপর নিজের ঘড়ির দিকে এবং এরপর যোগাযোগ বোর্ডের দিকে তাকালো যেখানে টহল দলের সর্বশেষ তথ্য দেখাচ্ছিল। সে বলল, মিস ক্যালাওয়ে, আপনি যদি ব্যর্থ হন তাহলে ওই খামার বাড়ির লোকগুলো মারা যাবে। আপনি যদি ব্যর্থ হন এবং পর্যবেক্ষণ চৌকিটির নিরাপত্তা বিঘ্নিত করেন তাহলে আমরা আরও 2 জনকে হারাবো। আপনি যদি ব্যর্থ হন এবং লক্ষ্যবস্তুটি কোনো সুরক্ষিত জায়গায় চলে যায় তাহলে আমরা আমাদের একমাত্র সুযোগটিও হারাবো। উদ্ধৃতি চিহ্ন। সে একটু থামল। আমি চাই আপনি এটা পরিষ্কারভাবে বুঝুন। সে বলল, আমি পরিষ্কারভাবেই বুঝেছি, এজন্যই আমি এখন পর্যবেক্ষণ চৌকিতে যাচ্ছি। উদ্ধৃতি চিহ্ন। সে রাইফেলটা কাঁধে তুলে নিল এবং পোলকের দিকে এমনভাবে তাকালো যা পুরোপুরি ক্ষমা চাওয়াও নয়, আবার পুরোপুরি চ্যালেঞ্জও নয়। এটা ছিল স্বীকৃতির কাছাকাছি, ঠিক সেই ধরনের স্বীকৃতি যা পেশাদারদের মধ্যে আদান প্রদান হয়, যারা একে অপরের দক্ষতা স্বীকার করলেও তার প্রয়োগ নিয়ে দ্বিমত পোষণ করে। সে বলল, আপনারও আসা উচিত। এটা দেখার মতো জায়গা। উদ্ধৃতি চিহ্ন। ঝড়ের মধ্যে পর্যবেক্ষণ চৌকি পর্যন্ত হেঁটে যেতে 11 মিনিট সময় লাগলো। রেন পোলককে পথ দেখিয়ে নিয়ে গেল এবং রিক্স নামের একজন লোক তাকে অনুসরণ করল। গ্যারেটও এসেছিল, যদিও সে ঠিক কী কারণে এসেছিল তা বলতে পারেনি। তার এটা দেখার মতো বলার ভঙ্গিটা তাকে অস্বস্তিতে ফেলেছিল। কারণটা এই নয় যে কথাটা অহংকারী ছিল, বরং কারণটা হলো তা ছিল না। ওটা একটা সৎ মন্তব্য ছিল, আর গ্যারেটের অভিজ্ঞতা বলে শান্ত স্বভাবের মানুষদের সৎ মন্তব্য সাধারণত সঠিকই হয়। তারা এক সারিতে এমন একটা পথ ধরে এগোচ্ছিল যেটা কেউ একজন কমলা রঙের পতাকা দিয়ে চিহ্নিত করে রেখেছিল, যার অর্ধেকটা বাতাসে উঠে গিয়েছিল। রেন চিহ্নগুলো ছাড়াই পথটা খুঁজে পেয়েছিল, সম্ভবত স্মৃতি থেকে, যার মানে হলো সে আগেও এখানে এসেছে অথবা মুখস্থ করার চেয়ে ভালো কোনো উপায় বের করেছে। গ্যারেট বরফ জমাট পাথরের ওপর তার পায়ের পাতা আর শরীরের ভারের বিন্যাস দেখে এই সিদ্ধান্তে পৌঁছালো যে সে তার প্রাপ্তবয়স্ক জীবনের বেশিরভাগ সময় ধরেই এই ধরনের পরিস্থিতিতে হেঁটেছে। ওপিতে অপারেটিং পজিশন, যেটা ছিল ঢেউ খেলানো টিন আর বালির বস্তা দিয়ে ছাওয়া একটা পাথরের চাই,
যা 4 জন মানুষের জন্য কোনোমতে যথেষ্ট বড় রিস্ক। সেটাই বলল যা সবাই ভাবছিল। 6 বছর আগে আমি ঘোস্ট গার্ল নামের এক শুটারের কথা শুনেছিলাম। কাস্পিয়ান করিডোরের পূর্বে উঁচু অঞ্চলের বিতর্কিত এলাকাগুলোতে কাজ করত। কোনো স্পটার নেই, কোনো সহায়ক দল নেই, সংঘর্ষের সময় কোনো যোগাযোগও নেই। উদ্ধৃতি চিহ্ন। সে পাহাড়ের দিকে তাকিয়েছিল, তার দিকে নয়, আর এ কারণেই কথাটা বলা সহজ হয়ে গিয়েছিল। তারা বলেছিল সে 3200 মিটার দূর থেকে এমন একটি রাইফেল দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করেছিল যা কেউ শনাক্ত করতে পারেনি। তারপর সে উধাও হয়ে গেল। কোনো রিপোর্ট দাখিল করা হয়নি, কেউ হত্যার দায় স্বীকার করেনি। রেন প্রস্তুতি নিচ্ছিল। সে তার ব্যাগ থেকে হাতে সেলাই করা মোটা ক্যানভাসের একটি ছোট থলে বের করে রাইফেলের জন্য পেছনের ব্যাগ হিসেবে বিছিয়ে রাখছিল। সে অপারেটিং পয়েন্ট ঠান্ডা পাথরের মেঝেতে এমন ধৈর্য নিয়ে দাঁড়ালো যা দেখে মনে হচ্ছিল সে আগেও ঠান্ডার সম্মুখীন হয়েছে এবং ভবিষ্যতেও হবে, আর এই ঘটনাকে সে উল্লেখযোগ্য বলে মনে করছে না। তার কি হয়েছিল? গ্যারেট জিজ্ঞাসা করল। সিস্টেম তাকে প্রত্যাখ্যান করেছে। রিক্স বলল সে সাধারণ সরঞ্জাম দিয়ে সনদ নিতে রাজি হয়নি, রেঞ্জফাইন্ডার বহন করতে অস্বীকার করেছে, ব্যালিস্টিক কম্পিউটার ব্যবহার করতে চায়নি, সংশোধনের জন্য স্পটারের সাহায্য নিতে রাজি হয়নি। যে শুটার একা কাজ করে এবং পদ্ধতি নথিভুক্ত করে না সে একটি বোঝা। তারা তাকে সনদ প্রদানের তালিকা থেকে সরিয়ে দিয়েছে। আনুষ্ঠানিকভাবে একজন যোগ্য দূরপাল্লার শুটার হিসেবে তার কোনো অস্তিত্ব নেই। হলিক এখন তার নিজের স্পটিং স্কোপ বের করে রেঞ্জের দিকে তাক করেছিল। বরফের পর্দা সরে যাওয়ায় নিচের উপত্যকাটা মাঝে মাঝে দেখা যাচ্ছিল, আর কেউ কোনো উত্তর দিচ্ছিল না, কারণ রেন ততক্ষণে রাইফেলের কাছে পৌঁছে গেছে এবং তার নিশ্চলতার ধরনে এমন একটা পরিবর্তন এসেছিল যা একটা উত্তর হিসেবেই ধরা দিচ্ছিল। সে পাথরের উপর নিজের জায়গাটা খুঁজে নিয়েছিল, কোনোই দুটো রাখা, কিন্তু চাপ দেওয়া নয়। বা হাতটা ফোরহ্যান্ডের নিচে আলতোভাবে রাখা, আর ডান হাতটা পিস্তল গ্রিপের চারপাশে, কিন্তু আঁকড়ে ধরা নয়। সে স্কোপটা একবার অ্যাডজাস্ট করেছিল, বাইরের টারেটগুলোর একটাকে নিখুঁতভাবে 1/4 ঘুরিয়ে, এবং তারপর আর ওটাতে হাত দেয়নি। সে উপত্যকাটার দিকে তাকিয়েছিল। টিইউ স্কোপটা 3.5 গুণ বিবর্ধন দিত, যা এই দূরত্বে এমন একটা ছবি তৈরি করত যাকে বেশিরভাগ আধুনিক শুটারই অকেজোভাবে অপর্যাপ্ত বলে মনে করত, অসম্পূর্ণ বিবরণসহ ভূখণ্ডের একটা ঝাপসা দাগ। রেন এক মুহূর্তের জন্য তার চোখ স্বাভাবিক দৃষ্টিতে ফেরাল, তারপর আবার স্কোপের দিকে। সে এমন কিছু পড়ছিল যা ছবিটা তাকে সরাসরি দেখাচ্ছিল না। গ্যারেট তাকে পাহাড়ের দিকে তাকিয়ে থাকতে দেখল এবং কিছুই বলল না। বাতাসের দিক পরিবর্তন হলো। সামান্য একটা ব্যাপার। ওপিরক ওনার রডের ওপরের পতাকাটা 2 ডিগ্রি নড়ে উঠল। সে এটা খেয়াল করল। সে দেখল রেন এটা খেয়াল করেছে। সে ওটা নথিভুক্ত করে উপত্যকায় ফিরে গেল। উপত্যকায় বাইরের জানালা দিয়ে দেখা যাচ্ছিল খামার বাড়িটা ঢালের গাঢ় পাথরের পটভূমিতে পাথরের কাজের একটা ফ্যাকাশে দাগের মতো দেখাচ্ছিল। ওটাতে 41 জন লোক ছিল। গ্যারেট 4 দিন আগে একটা ট্রানজিট পয়েন্টে তাদের মধ্যে 6 জনের সাথে অল্প সময়ের জন্য দেখা করেছিল। হলিস নামের একজন স্টাফ সার্জেন্ট, যার বুকের পকেটে ভাঁজ করা তার মেয়ের একটা ছবি ছিল। একজন সিগন্যাল স্পেশালিস্ট, যে 40 ঘন্টা ধরে জেগেছিল এবং তখনও সরঞ্জামের তালিকা তৈরি করছিল। সে এখন নিচের পাথরের বাড়িটার ভেতরে থাকা তাদের কথা ভাবল, এবং তারপর তাদের কথা ভাবা বন্ধ করে দিল কারণ তাতে কোনো লাভ ছিল না। আর রেন পাহাড়টার দিকে এমন এক বিশেষ মনোযোগ দিয়ে তাকিয়েছিল যার জন্য ঘরটা শান্ত থাকা দরকার। সে নিজেকে চুপ করিয়ে দিল। পোলক তার কৃতিত্বের জন্য সরাসরি কথাটা বলল, তুমি যদি ট্রিগারটা টানো আর গুলিটা না লাগে, তাহলে ওই লোকগুলোর বেঁচে থাকার সব সম্ভাবনা শেষ হয়ে যাবে। আমার তোমাকে বলতে হবে, শুধু এটা বললে হবে না যে তোমার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না, কারণ ওটা কোনো তথ্যই নয়। আমাকে বলো কেন তুমি বিশ্বাস করো যে তোমার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না। আমাকে এমন কিছু দাও যা আমি মূল্যায়ন করতে পারি। রেন তার জায়গা থেকে নড়ল না। যখন সে কথা বলল তার কণ্ঠস্বর ছিল নিস্তেজ ও নিচু, এমন একজনের কণ্ঠস্বর যে একই সাথে অন্য কিছুতে মনোযোগ দিচ্ছে। আমি এই রাইফেল থেকে এই কার্তুজের লোডটি এই তাপমাত্রার শ্রেণীতে 14,612 বার ফায়ার করেছি। সে বলল, আমি জানি এটা কোথায় যায়। যে চলকগুলো আমি নির্ভুলভাবে পরিমাপ করতে পারি না তার মধ্যে রয়েছে বাতাস। আমি মূলত পরিবেশগত পর্যবেক্ষণের উপর ভিত্তি করে মডেল তৈরি করি, যন্ত্রের উপর নয়। এই দূরত্বে এবং এই পরিস্থিতিতে যন্ত্রগুলো এমন আউটপুট তৈরি করে যার ত্রুটির পরিসর এতটাই বিস্তৃত যে তা কোনো কাজে আসে না। আমি বরফের পৃষ্ঠ থেকে বাতাস, পতাকা, উপত্যকার লম্বা ঝোপঝাড়ের নড়াচড়া, পাহাড় থেকে ফিরে আসা ধ্বনিগত প্রতিধ্বনি, এসব থেকে বাতাস পরিমাপ করি। আমি সবকিছু একত্রিত করি। আমি প্রায় সবসময়ই সঠিক হই। একটু বিরতি। সবসময় নয়, প্রায় সবসময়ই। প্রায় সবসময়ই বলতে কি বোঝায়? গত 6 বছরে 2000 মিটারের বেশি দূরত্বে প্রথম রাউন্ডেই লক্ষ্যভেদ। সে বলল, 91টি শট, 87টি লক্ষ্যভেদ, দ্বিতীয় রাউন্ডে 3টি লক্ষ্যভেদ, একটি লক্ষ্যভ্রষ্ট, একেবারে পরিষ্কারভাবে লক্ষ্যভ্রষ্ট, এমন এক ইনভার্সন লেয়ার পরিস্থিতিতে যা আমি আগে কখনো দেখিনি, তাতে সামান্য আচরও লাগেনি। আমি এটা বিশ্লেষণ করতে 4 মাস সময় ব্যয় করেছি। পোলক কিছুক্ষণ চুপ ছিল। 91টি শট। সে বলল, গুলিটা উঁচু পামার পর্বতমালার একটা উপত্যকায় লক্ষ্যভ্রষ্ট হয়েছিল। সে বলল, উপত্যকার তলদেশ আর পর্বতমালার মধ্যে তাপমাত্রার পার্থক্য ছিল 41 ডিগ্রি এবং সেখানে একটা আর্দ্রতার বিপরীত অবস্থা তৈরি হয়েছিল যা গুলির গতিপথকে এমনভাবে বাঁকিয়ে দিয়েছিল যা আমি মডেল করিনি। আমি এখন জানি এটা কিভাবে সামলাতে হয়। আমি আজ পর্যন্ত যত রেকর্ড দেখেছি তার কোনোটিতেই ওই গুলিগুলোর উল্লেখ নেই। না, সে বলল, নেই। সে অনেকক্ষণ ধরে তার দিকে তাকিয়ে কিছু একটা বোঝার চেষ্টা করল। তারপর সে তার স্পটিং স্কোপ দিয়ে উপত্যকাটার দিকে তাকালো। আমি যতটুকু পারি অনুমান করব। সে বলল, লক্ষ্যবস্তুর নড়াচড়া, দেখার সুযোগ। ওই দূরত্বে আমি বাতাসের গতি অনুমান করতে পারি না। তুমি তো জানো। উদ্ধৃতি চিহ্ন। আমি জানি। সে বলল, ধন্যবাদ। দূরের দেয়াল ঘেঁষে বসে থাকা গ্যারেট লক্ষ্য করল যে এই একটিমাত্র কারণেই সে কাউকে ধন্যবাদ জানিয়েছে। অপেক্ষা শুরু হলো।
পরিস্থিতি যথেষ্ট অনুকূল হতে ৪৭ মিনিট সময় লাগল। এই সময় রেন কোনো কথা বলেনি, সে প্রায় নড়েইনি। তার শ্বাসপ্রশ্বাস ধীর হয়ে এমন এক পর্যায়ে এল যা পুরোপুরি ধ্যানও নয়, আবার পুরোপুরি ঘুমও নয়, এক নিয়ন্ত্রিত বিশ্রামের অবস্থা, যা গ্যারেট তার কর্মজীবনে মাত্র দুজন শুটারের মধ্যে দেখেছিল, যাদের দুজনেই ২০ বছরেরও বেশি সময় ধরে তাদের নির্দিষ্ট কাজটি করে আসছিল। দৃশ্যমানতার সুযোগগুলোতে সে উপত্যকার দিকে দেখছিল এবং দৃশ্যমানতার শেষ সীমায় সে কাছের ভূমি ও বাতাসের নির্দেশগুলোর দিকে নজর রাখছিল। সে একটি মডেল তৈরি করছিল। রিসের হাতে একটি নোটবুক ছিল। সে প্রতি ৩ মিনিট অন্তর পতাকার কোণ এবং তুষার প্রবাহের দিক লিখে রাখছিল। তাকে এটা করতে বলা হয়নি। সে এটা করতে শুরু করেছিল কারণ তাকে দেখে তার চারপাশের পৃথিবীর প্রতি আরও বেশি মনোযোগ দিতে ইচ্ছে করছিল। এই পাহাড়ের বাতাস ছিল স্তরযুক্ত। গ্যারেট এই বিষয়টি তাত্ত্বিকভাবে বুঝত। দূরপাল্লার শুটিংয়ে যথেষ্ট অভিজ্ঞতা আছে এমন যে কেউ বাতাসের এই স্তরবিন্যাস বোঝে, কিন্তু রেনকে এর মধ্য দিয়ে কাজ করতে দেখাটা ছিল অন্যরকম এক অভিজ্ঞতা। সে বাতাস শান্ত হওয়ার জন্য অপেক্ষা করছিল না, সে এর গতি প্রকৃতি শিখছিল। পাহাড়টির বাতাসের নিজস্ব একটি ব্যক্তিত্ব ছিল এবং সে তার সাথে পরিচিত হচ্ছিল। সে মাঝে মাঝে তার খালি ডান হাতটি ব্যবহার করছিল, আড়াল থেকে কয়েক সেকেন্ডের জন্য হাতটি বাড়িয়ে দিচ্ছিল, ত্বকে বাতাস অনুভব করছিল এবং আবার ফিরিয়ে নিচ্ছিল। কোনো যন্ত্র নয়, শুধু ত্বক। মানুষের আঙুলের ডগায় থাকা তাপীয় সেন্সরগুলো, যেগুলোকে সে সম্ভবত উইন্ড মিটারের চেয়ে বেশি কাজের বলে মনে করেছিল, কারণ এই দূরত্বে উইন্ড মিটারের পাঠের ওপর তার ভরসা ছিল না। ৩০ মিনিটের মাথায় লক্ষ্যবস্তুটি পোলকের দৃষ্টিসীমার একটি জানালায় ভেসে উঠল। প্রথমে নড়ল, তারপর স্থির। অবস্থান ৩। টহল দলের দেওয়া খবর অনুযায়ী জানালা, পোলক শান্তভাবে বলল। রেনের শ্বাসপ্রশ্বাস, যা দীর্ঘ ও ধীর ছিল, তা দ্রুততর না হয়ে অন্যরকম কিছুতে এক ভিন্ন ছন্দে বদলে গেল। ঠিক সেই ধরনের শ্বাসপ্রশ্বাস যা একজন মানুষ নিজেকে গুছিয়ে নেওয়ার সময় করে, উত্তেজনার মাধ্যমে নয়, বরং মুক্তির মাধ্যমে। বন্ধ হচ্ছে, পোলক বলল। বরফের পর্দা সরে আসছে। সে অপেক্ষা করল। চলে গেছে, সে বলল। সে নড়ল না। মডেলটি সম্পূর্ণ হয়নি। ৪৩ মিনিটের মাথায় সে এমন কিছু করল যা গ্যারেটকে অবাক করে দিল। সে ৯০ সেকেন্ডের জন্য চোখ বন্ধ করল। চোখ বন্ধ করে সে সম্পূর্ণ স্থির হয়ে বসে রইল। রাইফেলের তর্জনী লক্ষ্যবস্তুর দিকে তাক করে সে কিছু একটা অনুধাবন করল। সে জানত না সেটা কি। সে জানত ওটা দেখতে কেমন। দেখে মনে হচ্ছিল কেউ এমন একটা হিসাব শেষ করছে যাতে সচেতন চিন্তার জন্য অনেক বেশি তথ্য ছিল এবং যার জন্য অন্য ধরনের প্রসেসর দরকার ছিল। সে চোখ খুলল। পরের জানালা, সে নিচু স্বরে বলল, বিশেষ কাউকে উদ্দেশ্য না করে। আমি পরের জানালায় গুলি করব। পোলক গ্যারেটের দিকে তাকালো। গ্যারেট কিছুই বলল না। বলার মতো কাজের কিছু ছিল না। ৪ মিনিট পর পরের জানালাটা খুলল। জানালা। পোলক বলল অবস্থান। সে প্রায় ফিসফিস করে জিজ্ঞেস করল। ৩। স্থির। সে তার গালটা রাইফেলের বাটের ওপর রাখল, চাপ দিয়ে নয়। স্পর্শটা ছিল হালকা, স্থির, ঠিক সেই ধরনের স্পর্শ যা একই শারীরিক অবস্থান থেকে একের পর এক শটে একই রকম লক্ষ্য স্থির করে। তার আঙুল ট্রিগারে গিয়ে লাগল, ট্রিগার গার্ডে নয়। ট্রিগার, সে বলল। ঠান্ডা শুয়োর। কেউ জিজ্ঞেস করল না সে কি বোঝাতে চাইছে। এটা এমন একটা ব্যারেল থেকে ছোড়া প্রথম গুলি যা আগের গুলিবর্ষণে গরম হয়নি। সবচেয়ে সৎ গুলি, যেটা প্রকাশ করে দেয় আপনি রাইফেলটা চেনেন নাকি শুধু পরিস্থিতিটা চেনেন। সে তাদের কিছু একটা বলতে চাইছিল। এটা কোনো অনুশীলনের রাউন্ড ছিল না। তার কাছে একটা ছিল এবং সে শুরু থেকেই তা জানত এবং সে এখন সেটা ব্যবহার করতে যাচ্ছিল। গ্যারেটের ঘড়িতে সকাল ১১:১৪ ট্রিগারটা চেপে গেল। মসিন নাগন রাইফেলটির শব্দ তাদের প্রত্যাশার মতো ছিল না। এটি আধুনিক রাইফেলের চেয়ে নিচু স্বরে, বুকের কাছে আরও জোরালো এবং এর নলের ফাটা শব্দ সমসাময়িক সেন্টার ফায়ার কার্তুজের চেয়ে ভিন্ন কম্পাঙ্কে বাতাস ভেদ করে যাচ্ছিল। এটি ছিল যুদ্ধের অন্য এক যুগের শব্দ, এমন এক শব্দ যা তাদের জন্মেরও আগে দুবার ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়েছিল এবং কেসলার রিচ পর্বতের পাথুরে মেঝেতে অবস্থিত ওপিতে অপারেটিং পজিশন শোনা গিয়েছিল। এটি ছিল বিশাল এবং তারপরই ঝড়ের কবলে পড়ে মুহূর্তেই মিলিয়ে গেল। রাইফেলটা সজোরে তার কাঁধে এসে লাগল। সে সেই ধাক্কা সামলে নিল এবং রিকয়েল পুরোপুরি স্থির হওয়ার আগেই স্কোপের সামনে চলে এল। কেউ কথা বলল না। বুলেটটি বাতাসে ভাসছিল। একটি ৭ ইঞ্চি ৬২x৫৪ কার্তুজ, যা নলের মুখে প্রায় ৮০০ মিটার সেকেন্ড বেগে চলছিল এবং যেতে যেতে এর গতি কমছিল। এই দূরত্বে এটি পৌঁছানোর সময় সাবসনিক হয়ে যাবে, অর্থাৎ শব্দের গতির নিচে চলে যাবে। আর কোনো সুপারসনিকগুলির শব্দ নয়, বরং তামা ও পাথরের একটি ভোঁতা পিণ্ড যা মাধ্যাকর্ষণ এবং বাতাসের গতিপথকে এমন নিখুঁতভাবে মেনে চলছিল যে মনে হচ্ছিল বাতাসের গতিপথ সম্পর্কে শুটারের অনুমান সঠিক ছিল। উড়ন্ত সময় ছিল প্রায় ৬ সেকেন্ড। হলিক তার স্পটিং স্কোপটি লক্ষ্যের অবস্থানে তাক করে রেখেছিল। তার চোখ ছিল আইপিসের ওপর। সে কিছুই বলল না। ১ সেকেন্ড। ২। উত্তর পূর্বে যে বরফের পর্দাটা তৈরি হচ্ছিল, গ্যারেট যেখানে বসেছিল সেখান থেকে সেটাকে থমকে যেতে দেখল। ঝড়ের নিঃশ্বাসে একটা বিরতি, যেন কিছু একটা তাকে অপেক্ষা করতে বলেছে। ৩ সেকেন্ড। ৪। রিক্স গুনছিল। সে ৪-এ এসে গোনা থামিয়ে শুধু পোলকের মুখের দিকে তাকিয়ে রইল। ৫ সেকেন্ড। ৬। পোলক একটা শব্দ করল। সেটা কোনো কথা ছিল না। এটা ছিল সেই শব্দ যা একজন মানুষ তখন করে যখন তার কোনো নিশ্চিত বিষয় আর সত্যি থাকে না। তারপর সে বলল, আঘাত লেগেছে। শুধু এটুকুই, আঘাত। শব্দটির অর্থ ছিল
83 বছর আগে তৈরি একটি রাইফেল থেকে 3960 মিটার উচ্চতা থেকে ছোড়া গুলিটি তার উদ্দেশ্য পূরণ করেছে। গুলিটি চালিয়েছিলেন এমন একজন নারী যিনি আধুনিকতার সমস্ত উপকরণ প্রত্যাখ্যান করেছিলেন, কারণ তিনি তার বিকাশের একেবারে প্রাথমিক পর্যায়ে সিদ্ধান্ত নিয়েছিলেন যে কোনো যন্ত্রের চেয়ে পাহাড়ি উত্তম শিক্ষক। রেন ক্যালাওয়ে রাইফেলের বাট থেকে তার গাল সরালেন। তিনি ব্যবহৃত কার্তুজের খোলসটি বের করে দিলেন। পাথরের মেঝেতে পড়ে পিং করে শব্দ হলো এবং তিনি রাইফেলটি সেফ মোডে রাখলেন। তারপর তিনি পাথরের দেয়ালে হেলান দিয়ে বসলেন এবং আবার চোখ বন্ধ করলেন। স্বস্তিতে নয়, বরং স্বস্তির চেয়েও শান্ত কোনো অনুভূতিতে, এমন একজন মানুষের নিস্তব্ধতায় যার জন্য ট্রিগার চাপার আগেই ফলাফল নির্ধারিত হয়ে গিয়েছিল এবং যে কেবল পৃথিবীর তার সাথে তাল মেলানোর জন্য অপেক্ষা করছে। বাইরে পাহাড়টি গুলির আগে যা করছিল এখনও তাই করে চলেছে এবং এর অনেক পরেও তাই করতে থাকবে। বাতাস তার স্তরযুক্ত ও পরস্পরবিরোধী ভঙ্গিতে কেসলার নচের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছিল। বরফ পড়তে লাগল। ঝড়টি যা ক্ষণিকের জন্য দম আটকে রেখেছিল বলে মনে হয়েছিল, আবার নিঃশ্বাস ছাড়ল এবং সাদা পর্দা নেমে এসে ওপি ও উপত্যকার তলদেশের মধ্যকার দূরত্ব মুছে দিল। তাতে কিছু যায় আসে না। দূরত্ব তার প্রয়োজনীয় কাজটা ইতিমধ্যেই করে ফেলেছে। রিক্স তার ধারণার চেয়েও স্থির হাতে অপারেশন থিয়েটার থেকে নিশ্চিতকরণ প্রতিবেদনটি পাঠাল। এই কাজে নামার আগে সে ভেবেছিল তার মধ্যে পরিচিত কোনো অনুভূতি হবে। একটা বর্ষর ফলাফলের নিয়ন্ত্রিত অ্যাড্রেনালিন। একটা মিশনের জটিল সূত্রের সমাধান হওয়ায় যে পেশাগত স্বস্তি পাওয়া যায় তা আসলে তার অনুভূতির এমন এক দিককে স্পষ্ট করে তুলছিল যার নাম দেওয়া আরও কঠিন। অনেকটা এমন এক ঘটনার বিশেষ উপস্থিতি প্রত্যক্ষ করার মতো যা আপনি সাথেই বুঝতে পারেন যে আপনার বাকি জীবনের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই অনুভূতিটা সে আগেও একবার পেয়েছিল, যখন একজন দক্ষ শল্যচিকিৎসককে এমন পরিস্থিতিতে কাজ করতে দেখেছিলাম যা থেকে বেঁচে ফেরা সম্ভব হওয়ার কথা ছিল না। আর তখনকার অনুভূতিটাও ছিল একই রকম। একজন মানুষ যখন কোনো একটি বিষয়ে যথেষ্ট দীর্ঘ সময় ধরে সেরা হওয়ার জন্য নিজের সবকিছু উজাড় করে দেয়, তখন তাকে দেখতে ঠিক এমনই লাগে। সেই শ্রেষ্ঠত্ব শব্দটি এখন আর তাকে সঠিকভাবে বর্ণনা করে না। এরপর সে যে শব্দটি বেছে নিয়েছিল তা হল ভক্তি। ধর্মীয় ভক্তি নয়, এর পুরনো অর্থ হল কোনো কিছুর জন্য নিজেকে নিঃশর্তভাবে সঁপে দেওয়া, কারণ এর বিকল্প হল নিজের সম্ভাবনার চেয়ে কম কিছু হওয়া। রেন ক্যালাওয়ে নিজেকে দূরের বাতাসে সঁপে দিয়েছিল, আর সেই দূরের বাতাসও তাকে কিছু ফিরিয়ে দিয়েছিল। এমন এক ফলাফলের পর যে নীরবতা নেমে আসে যা কেউ বিশ্বাস করেনি, তার একটি বিশেষ বৈশিষ্ট্য আছে। এটা বিলম্বিত উদযাপনের নীরবতা নয়, এটা অবিশ্বাসও নয়। ঠিক তাই, যদিও অবিশ্বাসের একটি অংশ, এটা এমন একটি ঘরের নীরবতা যেখান থেকে পূর্বানুমানগুলো সরিয়ে ফেলা হয়েছে এবং সেখানকার মানুষগুলো বাস্তব সময়ে একটি নতুন কাঠামো তৈরির জন্য কাজ করছে। এতে এক মুহূর্ত সময় লাগে। যখন পূর্বানুমানগুলোই মূল ভিত্তি ছিল তখন এক মুহূর্তের চেয়ে বেশি সময় লাগে। মূল পোস্টে এটি সম্ভবত 10 সেকেন্ড স্থায়ী হয়েছিল। পোলকের মুখ স্পটিং স্কোপের দিকে স্থির ছিল। তিনি পরীক্ষা করছিলেন, তিনি পুনরায় পরীক্ষা করছিলেন। তার অপটিক যা বলছিল তার নিশ্চিতকরণের জন্য তিনি দ্বিতীয়, তৃতীয় অবস্থানে দৃষ্টি ঘোরালেন। তিনি তা খুঁজে পেলেন। তিনি স্কোপ থেকে মুখ সরিয়ে নিলেন এবং পাথরের মেঝেতে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে বসে দুই হাতে মুখ ঢাকলেন। শোকে নয়, সংশোধনের প্রচেষ্টায় গ্যারেট মেঝে থেকে ব্যবহৃত কার্তুজের খোলটি তুলে নিলেন। চেম্বারের গ্যাসের কারণে ওটা গরম ছিল। সে আঙুলে ওটা ঘোরালো, সেরিলিকের হেড স্ট্যাম্প, ফ্যাক্টরি কোড, সালটা দেখল এবং এমন নিখুঁতভাবে ওটা আবার নামিয়ে রাখল যা তাকেও অবাক করে দিল। সে জানত না কেন সে এমনটা করেছিল। একটা প্রত্নবস্তুর প্রতি সম্মান, হয়তো কোনো কিছুর প্রমাণ। হেনরিক অপারেশন রুমে বার্তা পাঠালো। লক্ষ্যবস্তু নিষ্ক্রিয়, পর্যবেক্ষণ পোস্ট অক্ষত, উদ্ধার অবস্থানে যাওয়ার পথ এখন কার্যকর। সে এটা দুবার পাঠিয়েছিল কারণ প্রথম বার্তাটি ঝড়ের কারণে বাধাগ্রস্ত হয়েছিল, আর যখন দ্বিতীয়বার বার্তাটি গেল, অপারেশন রুম থেকে সারা এল দীর্ঘ বিরতি এবং তারপর একটি স্বীকৃতিসূচক ক্লিক, যার অর্থ ফায়ারবেসে থাকা যে কেউ জানে। এই মুহূর্তে এটা বলার মতো ভাষা আমাদের কাছে নেই। অপারেশন রুমে ফিরে কর্নেল ডেভো ফিল্ড রেডিওর মাধ্যমে রিপোর্টটি শুনলেন, সময়টা দেখে নিলেন এবং তার কফির কাপটি নামিয়ে রাখলেন। তার হাতে ছিল তার ফাইলের একটি কপি, সম্পাদিত পৃষ্ঠাটি। সে কালো বারগুলোর দিকে তাকালো এবং ভাবল ওগুলো কি রক্ষা করছে, বিশেষভাবে তার থেকে নয়, বরং এমন এক ব্যবস্থা থেকে যা সিদ্ধান্ত নিয়েছে যে ব্যক্তি তার সীমার বাইরে কাজ করে সে অশাসনযোগ্য এবং তাই অকেজো। সে খামার বাড়ির সেই 41 জন লোকের কথা ভাবল যারা এখন বেরিয়ে যাবে। সে ফাইলটা ভাঁজ করে টেবিলের ওপর রাখল। তারপর সে জানালার কাছে গিয়ে পাহাড়টার দিকে তাকালো। ওপিতে রেন তার অবস্থান ভেঙে গুছিয়ে নিতে শুরু করেছিল। সে কাজটা পদ্ধতিগতভাবে করছিল, বোর পরিষ্কার করা, ড্রাই প্যাচিং করা, অ্যাকশন পরীক্ষা করা। রাইফেলটা ঠিক যে যত্নে বের করা হয়েছিল সেই একই যত্নে ড্র্যাগ ব্যাগে আবার রাখা হলো। সে পেছনের ব্যাগটা গুছিয়ে নিল। সে তার কিট কাঁধে তুলে নিল। প্রশ্ন, গ্যারেট বলল। সে তার দিকে তাকালো। জানালার সামনে যখন তুমি চোখ বন্ধ করেছিলে তখন কি করছিলে? সে উত্তর দেবে কি না তা ঠিক করতে এক মুহূর্ত ভাবল। তারপর বলল, আমি নিশ্চিত করছিলাম যে আমি নতুন কিছু যোগ করছি না। মডেলটা তৈরি হয়ে গেছে। মডেল সম্পূর্ণ হওয়ার পরেও যদি তুমি ডেটা যোগ করতে থাকো তাহলে তুমি নিজের ভুলগুলোই শুধরে নিতে শুরু করবে। তুমি ভুল করবে। উদ্ধৃতি চিহ্ন। আরেক মুহূর্ত। চোখ বন্ধ করতেই ভেতরের তথ্যপ্রবাহ থেমে গেল, ফলে আমি যা আগে থেকেই জানতাম তা দেখতে পেলাম। গ্যারেট এই বিষয়টা নিয়ে অনেকক্ষণ ধরে ভাবল, যার মানে হলো সে বাকি দিনটা এবং তারপর বেশ কয়েক বছর ধরেও এটা নিয়ে ভেবেছিল। একটা মাত্র বাক্য যখন কোনো মৌলিক বিষয়কে নতুন করে সাজিয়ে তোলে
তখন ঠিক এমনই প্রভাব ফেলতে পারে। সে মাথা নাড়ল। মেয়েটি দরজার দিকে গেল। দরজার কাছে এসে সে থামল, নাটকীয়ভাবে নয়, কোনো প্রভাব ফেলার জন্য নয়, বরং ঠিক সেই ভঙ্গিতে যেমনটা কেউ বলার মতো কিছু ভেবে মনস্থির করে। সে বলল, ওই খামারবাড়ির লোকগুলোর মধ্যে কেউ কি ডাক্তার? গ্যারেট মনে মনে তালিকাটা দেখে নিল। দুজন প্যারামেডিক, একজন ট্রমা সার্জন। আমার মনে হয় সে মাথা নেড়েছিল। ভালো। আর সে চলে গেল অপারেশন থিয়েটার আর মূল ফায়ারবেসের মাঝের ঠান্ডা পথটায়। পাথরের ওপর তার বুটের শব্দ ছিল নিঃশব্দ। মেয়েটির রেখে যাওয়া শূন্যতায় গ্যারেট এক মুহূর্ত বসে রইল। সে শত শত মানুষের সাথে, বিশেষজ্ঞ, কমান্ডার, দোভাষী, ঠিকাদার, কারিগরি উপদেষ্টা, অপারেশন পরিচালনা করেছে এবং একটি কক্ষে বিশেষ ধরনের দক্ষতার অনুভূতি কেমন হয় তার একটি শ্রেণীবিন্যাস তৈরি করে ফেলেছিল। বেশিরভাগ দক্ষতার অনুভূতিই ছিল উপস্থিতি। এটা জায়গা দখল করত, নিজেকে জাহির করত। কিছু ধরনের দক্ষতার অনুভূতি ছিল ভিন্ন। সেগুলাকে মনে হতো যেন ঘরটা বড় হয়ে যাচ্ছে, যেন ছাদটা সামান্য উপরে উঠে যাচ্ছে, বা যেন কোনো বদ্ধ জায়গায় বাতাস ঢুকছে। রেইন ক্যালাওয়ের দক্ষতাটা মনে হচ্ছিল দ্বিতীয় ধরনের। সে আবার ব্যবহৃত অস্ত্রের বাক্সটা তুলে নিল, আবার নামিয়ে রাখল, ডেভোকে খুঁজতে গেল। তার ফাইলে তারা কি খুঁজে পেয়েছিল? ৪৮ ঘন্টা পর যখন গোপনীয়তা তুলে নেওয়া হলো, তখন ডেভো যা খুঁজে পেল তা তাদের কারোরই প্রত্যাশা ছিল না। এই গোপনীয়তা তুলে নেওয়ার জন্য তাকে এমন কয়েকটি ফোন করতে হয়েছিল যা আগে তার করার প্রয়োজন হয়নি। আনুষ্ঠানিক রেকর্ডটি ছিল খুবই সংক্ষিপ্ত। সে ১৯ বছর বয়সে সামরিক বাহিনীর দেওয়া প্রতিটি নিশানাবাজির যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল, তখনও টিকে থাকা ৫টি স্টেশনের মধ্যে ৩টিতে রেঞ্জ রেকর্ড স্থাপন করেছিল এবং তারপর উন্নত সার্টিফিকেশন প্রোগ্রামে অংশ নিতে অস্বীকার করেছিল এই যুক্তিতে যে এর জন্য তাকে এমন সরঞ্জাম ব্যবহার করতে হবে যা তার নিজের পদ্ধতির চেয়ে নিকৃষ্ট বলে সে মনে করত। এই অস্বীকৃতি নথিভুক্ত করা হয়েছিল, কমান্ডের বিভিন্ন স্তরে আলোচনা করা হয়েছিল, এবং অবশেষে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা যেভাবে অমীমাংসিত বিষয়গুলির সমাধান করে সেভাবেই এর সমাধান করা হয়েছিল, তাকে একজন বেসামরিক ঠিকাদার হিসাবে পুনঃশ্রেণীবদ্ধ করে এবং আনুষ্ঠানিক শুটারের ভূমিকা থেকে সরিয়ে দিয়ে। কিন্তু সম্পাদিত অংশটি ছিল অন্যরকম। এটি ছিল তার নিজেরই একটি লগবুক, যা তিনি দৃশ্যত কোনো একসময় একজন প্রোগ্রাম ডিরেক্টরকে দিয়েছিলেন এবং যা গোপনীয় হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এর কারণ এই নয় যে এতে অভিযান সংক্রান্ত বিস্তারিত তথ্য ছিল, বরং কারণ প্রোগ্রাম ডিরেক্টর বুঝতে পেরেছিলেন যে এতে থাকা তথ্য এতটাই অস্বাভাবিক যে তা গোপন রাখা প্রয়োজন। অর্থাৎ, যদি এটি জনসমক্ষে প্রকাশ পেত, তবে তার বরখাস্তের কারণ হওয়া প্রাতিষ্ঠানিক সিদ্ধান্তগুলো নিয়ে প্রশ্ন উঠত। ৯১টি নিশ্চিত আক্রমণ, সবগুলোই ২০০০ মিটারের বেশি দূরত্বে, এবং সবগুলোই সাধারণ সরঞ্জাম ছাড়া। ৮৭টি প্রথম রাউন্ডেই লক্ষ্যভেদ। প্রতিটি এন্ট্রিতে অন্তর্ভুক্ত ছিল তারিখ, অবস্থান, তার মূল্যায়ন অনুযায়ী বায়ুমণ্ডলীয় অবস্থা, তার আক্রমণের পূর্বের মডেলিং নোট, হাতে আঁকা বায়ুপ্রবাহের ডায়াগ্রাম, পর্যবেক্ষণকৃত পরিবেশগত সূচক থেকে অনুমান করা তাপমাত্রার তারতম্য এবং ফলাফল। মডেলিং নোটগুলো ছিল অসাধারণ। এগুলোকে প্রযুক্তিগত নথিপত্রের মতো নয়, বরং ফিল্ড জার্নালের মতো মনে হতো। ঘন, সংবেদনশীল, ধৈর্যশীল। তিনি লিখেছিলেন তাপমাত্রা বিপর্যয়ের আগে বরফের গন্ধ নিয়ে। তিনি লিখেছিলেন কিভাবে নির্দিষ্ট কিছু শিলা গঠন বাতাসকে চালিত করে, এমন পূর্বাভাসযোগ্য ঘূর্ণি প্যাটার্ন তৈরি করে যা তিনি পরিমাপ করার আগেই শুনতে পেতেন। উচ্চতায় যন্ত্রের পরিমাপের চেয়ে মানুষের তাপীয় অনুভূতি কখন বেশি নির্ভরযোগ্য হয়ে ওঠে, সেই সীমা সম্পর্কে তিনি লিখেছিলেন এবং কেন ও কিভাবে তিনি তা পরীক্ষা করেছিলেন সে বিষয়েও লিখেছিলেন। লক্ষ্যভ্রষ্ট হওয়া নিয়ে একটি অংশ ছিল ৪ মাসের বিশ্লেষণ, যেমনটা তিনি বলেছিলেন, ক্ষমাপ্রার্থনামূলক বা আত্মরক্ষামূলক নয়, বরং সম্পূর্ণ অনুসন্ধানী। তিনি গৌণ উৎস থেকে বায়ুমণ্ডলীয় পরিস্থিতি পুনর্গঠন করেছিলেন, বুলেটের সম্ভাব্য গতিপথ বিচ্যুতির মডেল তৈরি করেছিলেন, গুলির গতিপথ বাকিয়ে দেওয়া নির্দিষ্ট ইনভার্সন লেয়ারের বৈশিষ্ট্যগুলো শনাক্ত করেছিলেন এবং লক্ষ্যবস্তুর ঢাল থেকে অ্যাকোস্টিক রেজোন্যান্স ব্যবহার করে সেই নির্দিষ্ট পরিস্থিতি শনাক্ত করার একটি পদ্ধতি তৈরি করেছিলেন। তিনি আর সেই ভুল করবেন না। ডেভো পুরোটা দুবার পড়ল। তারপর সে সেই প্রোগ্রাম ডিরেক্টরকে ফোন করল যিনি এটিকে শ্রেণীবদ্ধ করেছিলেন এবং বিনয়ের সাথে বলল যে তার বিশ্বাস এই শ্রেণীবদ্ধকরণ একটি ভুল ছিল। প্রোগ্রাম ডিরেক্টর তার কৃতিত্বের জন্য স্বীকার করলেন যে এর পেছনে একটি কারণ ছিল যা ডেভো পড়ে জানতে পারে। তার লগোটিকে শ্রেণীবদ্ধ করার মূল সিদ্ধান্তটি বিদ্বেষ বা রাজনৈতিক হিসাব নিকাশ থেকে নেওয়া হয়নি। এটি এমন একজন ব্যক্তি তৈরি করেছিলেন যিনি লগোটি পড়েছিলেন, এর তাৎপর্য বুঝেছিলেন এবং আতঙ্কিত হয়েছিলেন, কারণ লগোটি ইঙ্গিত দিচ্ছিল যে দূরপাল্লার নিশানাবাজির বিকাশের যন্ত্রপাতি প্রথম। এই সম্পূর্ণ দর্শনটি, যা গড়ে তুলতে প্রোগ্রামটি ১৫ বছর এবং বিপুল সম্পদ ব্যয় করেছিল, মানুষের উপলব্ধির সীমাবদ্ধতা সম্পর্কে এমন একটি অনুমানের উপর ভিত্তি করে তৈরি, যা প্রোগ্রামটির ধারণার মতো ততটা স্থির নাও হতে পারে। লগোটিতে বলা হয়নি যে যন্ত্রগুলো ভুল ছিল। এতে বলা হয়েছিল যে যন্ত্রগুলো ছিল বেশ কয়েকটি সরঞ্জামের মধ্যে একটি এবং অন্য সরঞ্জামগুলো, যেগুলো কোনো নির্মাতাই বিক্রি করতে পারত না, সেগুলো কেনার পরিবর্তে অনুশীলন করা প্রয়োজন। সরঞ্জাম সংগ্রহকারী একটি প্রতিষ্ঠানের জন্য এটি কোনো স্বস্তিদায়ক বার্তা ছিল না। এর অর্থ কী ছিল এবং প্রোগ্রাম পরিচালক অবশেষে যা বুঝতে পেরেছিলেন তা হল, সরঞ্জামগুলো অকেজো ছিল না, বরং অন্তর্নিহিত উপলব্ধিমূলক দক্ষতা ছাড়া সরঞ্জামগুলো ভিত্তি না হয়ে একটি ছাদ হয়ে দাঁড়ায়। আপনি ছাদে পৌঁছে আর এগোতে পারবেন না। রেইন ক্যালাওয়ে ছাদ নিয়ে চিন্তা করা বন্ধ করে দিয়েছিলেন,
কারণ তিনি বহু বছর আগেই তা অতিক্রম করে গিয়েছিলেন এবং ওপর থেকে দৃশ্যটি প্রোগ্রামটির কল্পনার চেয়ে ভিন্ন ছিল। ডেরো নিজের একটি আলাদা প্রতিবেদন দাখিল করেছিল, যেটিকে সে দাপ্তরিকের পরিবর্তে ব্যক্তিগত হিসেবে চিহ্নিত করেছিল। তাতে সে যা পর্যবেক্ষণ করেছিল এবং প্রশিক্ষণ নীতির জন্য এর কী অর্থ হতে পারে বলে সে বিশ্বাস করে তা বর্ণনা করেছিল। সে নিশ্চিত ছিল না যে কেউ এটা পড়বে কিনা, তবুও সে এটা দাখিল করেছিল। তার অভিজ্ঞতা বলে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি কেউ যথেষ্ট যত্ন সহকারে লিখে রাখে, তবে শেষ পর্যন্ত সেগুলো ঠিকই সামনে চলে আসে। পরের দিন সকালে পোলক তাকে ফায়ারবেসের সরঞ্জাম কক্ষে খুঁজে পেল। সে তখন ফেরার যাত্রার জন্য তার কার্তুজগুলো পরীক্ষা করছিল। সে দরজার কাছে এক মুহূর্ত দাঁড়িয়ে রইল, তারপর মেয়েটি তার দিকে মনোযোগ দিল। এই অল্প সময়ের মধ্যেই পোলক লক্ষ্য করল যে মেয়েটি কার্তুজগুলো এমন কোনো মানদণ্ড অনুসারে সাজিয়েছে যা সে সঙ্গে সঙ্গে শনাক্ত করতে পারল না। সে চাক্ষুষভাবে পরীক্ষা করছিল না, কারণ সে স্পর্শের মাধ্যমে কাজ করছিল, আঙুলের ডগা দিয়ে কার্তুজের খোলসের গলা এবং গুলির ডগা অনুভব করছিল। বাইরে চালাও, সে মাথা না তুলেই বলল, সমকেন্দ্রিকতা পরীক্ষা করতে করতে। যদি গুলিগুলো অক্ষ থেকে কয়েক হাজার ভাগের বেশি সরে যায়, তবে রাউন্ডটি অন্যগুলোর সাথে দলবদ্ধ হবে না। একটি সূক্ষ্ম গেজ ছাড়া এটা দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। উদ্ধৃতি চিহ্ন। সে জিজ্ঞাসা করেনি। পোলকের যতদূর মনে পড়ে, এই প্রথমবার মেয়েটি স্বেচ্ছায় কাউকে কোনো তথ্য দিয়েছিল। সে ভেতরে এসে তার উল্টো দিকে একটা ক্রেটের ওপর বসল। সে বলল, আমি 18 বছর ধরে শুটিং করছি। আমি যা কিছু জানি তা যন্ত্রপাতির ওপর ভিত্তি করেই শিখেছি। উইন্ড মিটার, রেঞ্জ ফাইন্ডার আর 3 স্থান পর্যন্ত গণনা করা ব্যালিস্টিক সমাধান। আমি যন্ত্রগুলোকে বিশ্বাস করি কারণ সেগুলো বস্তুনিষ্ঠ। উদ্ধৃতি চিহ্ন। সে বলল, ওগুলো বস্তুনিষ্ঠই বটে। আপনি বলছেন যে এদের ত্রুটির সীমার মধ্যে ত্রুটিগুলো ততটা গুরুত্বপূর্ণ যতটা আমি এতদিন ধরে বিবেচনা করে আসছি। কম পাল্লায় না, বেশি পাল্লায়, জটিল বাতাসে একটি বায়ু পরিমাপক যন্ত্রের ত্রুটির সীমা আপনার সংশোধনের চেষ্টার চেয়েও প্রশস্ত হতে পারে। আপনি আগে থেকেই ত্রুটিপূর্ণ একটি মডেলের ওপর আরও সূক্ষ্ম ত্রুটি যোগ করছেন। কখনো কখনো কম পরিমাপে আরও ভালো ফলাফল পাওয়া যায়, কারণ এটি আপনাকে কোনো সংখ্যার আড়ালে অনিশ্চয়তা না লুকিয়ে প্রকৃত অনিশ্চয়তার মুখোমুখি হতে বাধ্য করে। উদ্ধৃতি চিহ্ন। হলিক মুহূর্তের জন্য চুপ রইল। আমাদের এভাবে শেখানো হয়নি। সে বলল, না, শেখানো হয়নি। আপনি কি এটা শেখাতে পারবেন? উদ্ধৃতি চিহ্ন। সে একটি কার্তুজ নামিয়ে রেখে কথোপকথনের মধ্যে প্রথমবারের মতো তার দিকে পুরোপুরি তাকালো। রূঢ়ভাবে নয়, বরং মূল্যায়নের দৃষ্টিতে। আমি যা করি তা এমন কোনো পদ্ধতি নয় যা শ্রেণীকক্ষে শেখানো যায়। সে বলল, এটা একটা ক্রম সঞ্চয়ের ফল। আমি শুরু করেছিলাম যখন আমার বয়স 11 বছর। আমার দাদার রাইফেল দিয়ে টিনের ক্যানে গুলি করতাম, এমন আবহাওয়ায় যা তিনি এর জন্য খুব খারাপ বলে মনে করতেন। তিনি আমাকে বাতাস মাপতে শেখাননি। তিনি আমাকে শিখিয়েছিলেন বাইরে যথেষ্ট সময় ধরে থাকতে, যাতে বাতাস আর কোনো বিমূর্ত ধারণা না থাকে। উদ্ধৃতি চিহ্ন। সে আরেকটি গুলি তুলে নিল। আমার যা আছে তা যদি তুমি অর্জন করতে চাও, তবে তোমাকে বছরের পর বছর এমন পরিস্থিতিতে ভুল করতে হবে যেখানে কোনো যন্ত্রই তোমাকে বাঁচাতে পারত না, এবং সেই সব নির্দিষ্ট ব্যর্থতা থেকে শিখতে হবে। আমি তোমাকে বলতে পারি যে এটা সম্ভব। আমি এটাকে সংকুচিত করতে পারবো না। উদ্ধৃতি চিহ্ন। তোমার দাদা? পোলক বলল, সামরিক বাহিনীর এল্ক শিকারী। সে বলল, উত্তর মধ্য মন্টানার। তিনি 300 গজ দূর থেকে এমন বাতাসেও নিশানা করতে পারতেন যে বাতাসে বেশিরভাগ মানুষ বাইরে বেরোতেও রাজি হতো না। উদ্ধৃতি চিহ্ন। সে একটু থামল। তার কখনো কোনো রেঞ্জ ফাইন্ডার ছিল না। তিনি বলতেন, যদি তুমি মনোযোগ দিতে ইচ্ছুক থাকো, তবে ওটা ছাড়াই দূরত্ব জানা সম্ভব। উদ্ধৃতি চিহ্ন। পোলক এটা নিয়ে ভাবল। গতকালকের গুলিটা তিনি বলেছিলেন, তুমি কি নিশ্চিত ছিলে? উদ্ধৃতি চিহ্ন। না, সে বলল, উপলব্ধ তথ্য অনুযায়ী আমি যতটা নিশ্চিত ছিলাম ততটাই ছিলাম। এর বেশি আর কেউ হতে পারে না। উদ্ধৃতি চিহ্ন। সে একজন তথ্য হালনাগাদকারী ব্যক্তির মতো ধীরে ধীরে মাথা নাড়ল। দীর্ঘদিনের অবস্থান, সেই সতর্ক সম্মতি যার জন্য মূল্য দিতে হয়েছিল। ধন্যবাদ, সে বলল। সে কার্তুজগুলোর কাছে ফিরে গেল। খামারবাড়ির 41 জন লোক এখন উদ্ধার হচ্ছে। সে বলল, এটাই আসল কথা। তৃতীয় দিনের ভোরবেলায় সে উদ্ধারকারী কনভয়ের আগেই পায়ে হেঁটে ফায়ারবেস ছেড়ে চলে গেল। ঝড় থেমে গিয়েছিল এবং দৃশ্যমানতা ছিল প্রায় শূন্য আর ঠান্ডা। গ্যারেট অপারেশন রুমের জানালা থেকে তাকে যেতে দেখল। সে কাঁধে ড্র্যাগ ব্যাগ নিয়ে প্রধান ফটক দিয়ে বেরিয়ে গেল এবং ফায়ারবেসের দিকে না তাকিয়েই পাহাড়ের চূড়ার দিকে উত্তর দিকে মোড় নিল। সেই লোকগুলোর দিকেও না, যারা তাকে এমন কিছু করতে দেখেছিল যা তারা তখনও পুরোপুরি বুঝতে পারেনি। সেই যন্ত্রটির দিকেও না, যেটাকে সে ক্ষণিকের জন্য চালু করেছিল। পাহাড়গুলো তাকে পথেই গ্রাস করল। পাহাড়গুলো কোনো আড়ম্বর ছাড়াই সাধারণ জ্যামিতির মাধ্যমে সবকিছু কেড়ে নেয়। একবারে এক পা, যতক্ষণ না জিনিসটা চলে যায়। সে যা পেছনে ফেলে এসেছিল তা আনুষ্ঠানিক অর্থে কোনো নথি ছিল না। তার নামে কোনো আফটার অ্যাকশন রিপোর্ট দাখিল করা হয়নি। গুলিটিকে সুনির্দিষ্ট নিশানার দূরপাল্লার লক্ষ্যভেদ, ফলাফল, টার্গেট নিষ্ক্রিয় হিসেবে নথিভুক্ত করা হয়েছিল এবং ব্যবহৃত সরঞ্জামকে অপ্রমিত ঠিকাদার প্রদত্ত হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল। রিপোর্টে উল্লেখ করা হয়েছিল যে এই অভিযানের মাধ্যমে 41 জন কর্মীকে উদ্ধার করা সম্ভব হয়েছিল। ঝুঁকিপূর্ণ অবস্থান এবং প্রায় 3960 মিটার উচ্চতায় প্রতিকূল পরিস্থিতিতে সংঘর্ষটি ঘটেছিল। এতে বলা ছিল না কে গুলি চালিয়েছিল বা কি ব্যবহার করে গুলি চালিয়েছিল। প্রাতিষ্ঠানিক অর্থে এটি সঠিক ছিল। তিনি একজন ঠিকাদার ছিলেন। ফর্মটিতে এর জন্য কোনো ক্ষেত্র ছিল না। ফর্মটি যা ধারণ করতে পারেনি তা ছিল সেই বিষয় যা নিয়ে গ্যারেট পরবর্তী মাসগুলো ধরে ভেবেছিলেন। যখনই তিনি গুলি চালানোর জন্য প্রস্তুত হতেন এবং তার উইন্ড মিটারটি হাতে নিতেন, তিনি সেটি তুলে নিতেন, পাঠ নিতেন এবং তারপর সিদ্ধান্ত নেওয়ার আগে এক মুহূর্তের জন্য সেটি নামিয়ে রেখে পাহাড়ের দিকে তাকাতেন। এর কারণ এই নয় যে তিনি যন্ত্রপাতির উপর বিশ্বাস করা বন্ধ করে দিয়েছিলেন, বরং তিনি বুঝতে শুরু করেছিলেন যে যন্ত্রপাতি হল বিভিন্ন উপাদানের মধ্যে একটি এবং অন্যগুলোও মনোযোগের দাবি রাখে। পতাকা, বরফের পৃষ্ঠ,
ভূখণ্ডের শব্দ। তিনি আরও দক্ষ হয়ে উঠলেন। পোলক অভ্যন্তরীণ চ্যানেলের মাধ্যমে নীরবে একটি প্রশিক্ষণ প্রস্তাব দাখিল করেন, যেখানে পরামর্শ দেওয়া হয় যে দূরপাল্লার নিশানাবাজির পাঠ্যক্রমে একটি মৌলিক দক্ষতা হিসাবে যন্ত্রবিহীন বায়ুপাঠের উপর বিশেষ নির্দেশনা অন্তর্ভুক্ত করা হোক। এর ভিত্তি ছিল এই যুক্তি যে শুধুমাত্র পরিমাপের উপর নির্ভর করার চেয়ে অন্তর্নিহিত ঘটনাটি বোঝা আরও স্থিতিশীল কর্মক্ষমতা তৈরি করে। প্রস্তাবটি এটি মাঝারি আগ্রহের সাথে গৃহীত হয়েছিল এবং পর্যালোচনার জন্য জমা দেওয়া হয়েছিল, যার প্রাতিষ্ঠানিক অর্থ ছিল এতে 18 মাস সময় লাগবে এবং এটি কিছুটা পরিবর্তিত হয়ে বেরিয়ে আসবে। কিন্তু এটি বেরিয়ে আসবে, সেটাই একটা বড় ব্যাপার ছিল। রিক্স, যিনি সেই ভুতুড়ে মেয়ের গল্পটি মনে রেখেছিলেন, একটি পাহাড়ি যুদ্ধক্ষেত্রে বদলির জন্য অনুরোধ করলেন এবং নিজের সময় ও খরচে মন্টানার একজন এল্ক গাইডের সাথে কাজ শুরু করলেন। সেই গাইড রেন ক্যালাওয়ের সাধারণ বর্ণনার সাথে মিলে যাওয়া এক মহিলাকে চিনতেন এবং রিক্স দাবি করেছিলেন যে তিনি তাকে এমন দূরত্ব থেকে লক্ষ্যবস্তুতে গুলি করতে দেখেছেন যা তিনি নির্ভরযোগ্যভাবে অনুমান করতে পারেননি। শুধু এটুকু বলতে পারেন, এতটা দূর থেকে যে নিজের চোখে না দেখা পর্যন্ত আমি বিশ্বাস করিনি। রিক্স গাইডকে জিজ্ঞেস করল সে কিভাবে কাজটা করেছিল, সে সম্পর্কে কি বলেছিল। গাইড কিছুক্ষণ ভেবে বলল সে তাকে একবার বলেছিল যে বন্দুক, বাতাস আর দূরত্ব এই সবই আসলে এক জিনিস এবং এগুলোকে আলাদা সমস্যা হিসেবে দেখাটাই ভুল। রিক্স এটা লিখে রাখল এবং তার বাকি কর্মজীবনে এটা নিয়ে ভাবল। উঁচু পার্বত্য অঞ্চলে, যেখানে এক বিশেষ ধরনের দূরপাল্লার কাজ, বিশাল দূরত্ব আর জটিল ভূখণ্ড দেখা যায়, সেখানে একটা গল্প প্রচলিত ছিল। গল্পটা ঠিক সেভাবেই বলা হতো যেভাবে অপারেশন রুমে বসে নিচু স্বরে ফিল্ড স্টোরি বলা হয়, আর যারা নিজেদের দেখা বাস্তবতার নিরিখে কথা মেপে বলে। গল্পটা ছিল এই রকম। এক মহিলা ছিলেন যার হাতে ছিল অন্য এক যুগের রাইফেল। যখন সব যন্ত্র বিকল হয়ে গিয়েছিল, তখন তিনি এক ঝড়ের মধ্য থেকে বেরিয়ে এসেছিলেন। তিনি নিজের চামড়া, বরফের স্তর আর পাহাড়ের শব্দ থেকে বাতাসের গতি বুঝে নিয়েছিলেন এবং এমন এক দূরত্ব থেকে গুলি করেছিলেন যা কম্পিউটার বলেছিল অসম্ভব, আর তারপর এমনভাবে ঝড়ের মধ্যে হেঁটে ফিরে গিয়েছিলেন যেন কিছুই হয়নি। গল্পকথকরা জানত যে ব্যাপারটা কিছুই হয়নি। তারা হয় সেখানে ছিল, নয়তো এমন কারো সাথে কথা বলেছিল যে সেখানে গিয়েছিল। তারা জানত এটা ছিল বছরের পর বছরের পরিশ্রম, হাজার হাজার শট, একটি মাত্র লক্ষ্যভ্রষ্ট শট বিশ্লেষণ করতে ব্যয় করা 4 মাস, এবং প্রাকৃতিক জগতের প্রতি আজীবনের সেই মনোযোগের ফল যা বেশিরভাগ মানুষ তাদের প্রথম ফোন পাওয়ার সময় থেকেই দেওয়া বন্ধ করে দেয়। তারা এও জানত যে এটা জানার ফলে এর গুরুত্ব কমে যায়নি, বরং বেড়ে গিয়েছিল। অসাধারণ ব্যাপারটি এটা ছিল না যে সে এমন একটি শট নিয়েছিল যা যন্ত্রগুলো গণনা করতে পারেনি। অসাধারণ ব্যাপারটি ছিল এই যে যন্ত্রগুলো আসলে কি জানে এবং কি জানে না তা সে তার চারপাশের সবার চেয়ে গভীরভাবে বুঝতে পেরেছিল। গ্যারেট, যে গল্পটা সবচেয়ে সাবধানে এবং সবচেয়ে কম বলতো, সে সবসময় একইভাবে শেষ করত। শটটি দিয়ে নয়, বরং অপারেশন থিয়েটারের সেই মুহূর্তটি দিয়ে, যখন সে চোখ বন্ধ করেছিল, যখন সে সমস্ত কাজ করে ফেলেছিল। সে বলতো সে যা যা করতে পারত তার সবই করেছে, আর সে চোখ বন্ধ করেছিল অনিশ্চিত বলে নয়, বরং নিশ্চিত বলে। এবং সে জানত যে এই নিশ্চিততাকে যদি ক্রমাগত প্রশ্রয় দেওয়া হয় তবে তা সন্দেহে পরিণত হয়। সে থেমে গেল। সে যা জানত তাকেই যথেষ্ট বলে মেনে নিল এবং তারপর সে শট নিল। তার শ্রোতারা মাথা নাড়ত বা নাড়ত, এটা নির্ভর করত সে কি বলতে চাইছে তা বোঝার মতো যথেষ্ট পরিস্থিতিতে তারা পড়েছে কিনা তার উপর। বর্ণনা করা, যারা সেখানে ছিল তারা এর পরেও অনেকদিন ধরে ব্যাপারটা নিয়ে ভাবত। গল্পটার একটা সংস্করণ ছিল যেখানে রেন ক্যালাওয়ে ছিল এক ধরনের প্রতিভাবান, অস্বাভাবিক, উপলব্ধির এক অদ্ভুত নিদর্শন, এমন একজন যাকে এমন সব ক্ষমতা দিয়ে আশীর্বাদ করা হয়েছিল যা সাধারণ মানুষ অর্জন করতে পারে না। গল্পটার এই সংস্করণটা স্বস্তিদায়ক ছিল কারণ এটা তাকে সম্ভাবনার স্বাভাবিক পরিসরের বাইরে এবং ফলস্বরূপ পরিণতির স্বাভাবিক পরিসরের বাইরে স্থাপন করেছিল। যদি সে অনন্যই হয়, তাহলে তার করা কোনো কিছুই এমন ইঙ্গিত দেয় না যে কিছু বদলানোর দরকার ছিল। গ্যারেট সেই সংস্করণটা বলেনি। সে তার লগবুকটা দেখেছিল। ডেভো তাকে প্রাসঙ্গিক অংশগুলো দেখিয়েছিল এবং লগবুকটা এটা একেবারে পরিষ্কার করে দিয়েছিল যে সে কোনো স্বাভাবিক বিষয় ছিল না। সে ছিল এমন একজন ব্যক্তি যে কিছু নির্দিষ্ট সিদ্ধান্ত নিয়েছিল, যার শুরুটা হয়েছিল 11 বছর বয়সে মন্টানার আবহাওয়ায় একটা বোল্ট অ্যাকশন রাইফেল দিয়ে, এবং সেই সিদ্ধান্তগুলোকে সে টিকিয়ে রেখেছিল ঠান্ডার মধ্যে, ব্যর্থতার মধ্যে, প্রাতিষ্ঠানিক প্রত্যাখ্যানের মধ্যে, একটা মাত্র লক্ষ্যভ্রষ্ট হওয়ার ঘটনা বিশ্লেষণ করতে 4 মাস সময় নেওয়ার মধ্যে, এবং কয়েক দশক ধরে পৃথিবীর প্রতি এমন মনোযোগ দেওয়ার মধ্যে যা বেশিরভাগ মানুষ স্ক্রিন, পরিকল্পনা আর কোলাহলের পেছনে দেয়। উপহারটা উপলব্ধি ছিল না, উপহারটা ছিল ধৈর্য। উপহারটা ছিল অল্প বয়সে নেওয়া সিদ্ধান্ত এবং পৃথিবীকে যথেষ্ট গুরুত্ব দিয়ে এর সরলীকৃত সংস্করণের পরিবর্তে আসল ভাষা শেখার জন্য প্রতিদিন নিজেকে নতুন করে গড়ে তোলা হয়। গল্পের এই সংস্করণটি অন্যটির চেয়ে বেশি কঠিন ছিল। এটি যারা শুনত তাদের প্রত্যেকের সম্পর্কে কিছু একটা ইঙ্গিত দিত। তবুও গ্যারেট গল্পটি বলতো। সে ভাবত এমন গল্প বলা জরুরি যা কিছু একটা ইঙ্গিত দেয়। সেই আরামদায়ক সংস্করণগুলো যেখানে অসাধারণ মানুষটি কেবলই অসাধারণ, বিচ্ছিন্ন এবং নাগালের বাইরে, সেই গল্পগুলো শ্রোতাকে খুব সহজে ছেড়ে দিত। তারা বলতো এই যে এক বিস্ময়, এই হলো আপনার আর সেই বিস্ময়ের মধ্যে দূরত্ব। নিশ্চিন্ত থাকুন, এই দূরত্ব নির্দিষ্ট। উদ্ধৃতি চিহ্ন। আসল গল্পটা অন্যরকম কিছু বলতো। এটি বলতো এই যে একজন মানুষ যে খুব কঠিন পরিস্থিতিতে দীর্ঘ সময় ধরে মনোযোগ দিয়েছে,
মাঝে মাঝে ভুল করেছে এবং মনোযোগ দিয়েই গেছে। ব্যাপারটা দেখতে এই রকম। এই হলো আপনার আর সেটার মধ্যে দূরত্ব। এটা নির্দিষ্ট নয়। উদ্ধৃতি চিহ্ন। রেন ক্যালাওয়ে ভাঙা ঝড়ের মধ্যে দিয়ে উত্তর দিকে হেঁটে গেল এবং পিছনে ফিরে তাকালো না, কারণ পিছনে ফিরে তাকানোর মতো কিছুই ছিল না। শটটি নেওয়া হয়ে গেছে। ৪১ জন লোক খামারবাড়ি থেকে বেরিয়ে আসছিল। পাহাড়টা পাহাড়ি আর বাতাসটা বাতাসি। আর গতকালের চেয়ে আজ সে দুটোকেই কিছুটা ভালো করে বুঝতে পারছিল, যা ছিল তার নিজের অগ্রগতির একমাত্র মাপকাঠি। সে অন্য একটি পাহাড় খুঁজে নেবে। সেখানকার বাতাস হয়তো অন্যরকম হবে, অথবা নতুন আঙ্গিকে একই রকম থাকবে। সেখানে পাঠ নেওয়ার থাকবে, একটি মডেল তৈরি করার থাকবে, অপেক্ষা করার জন্য একটি সুযোগ থাকবে। সে অপেক্ষা করবে। অপেক্ষা করতে সে খুব পারদর্শী ছিল। কেসলার রিজের ঘটনার ৭ মাস পর প্রোগ্রাম অফিসে একটি পাতলা প্যাকেট এসে পৌঁছালো, যে অফিসটি মূলত রেন ক্যালাওয়ের লগবুকটিকে শ্রেণীবদ্ধ করেছিল। ভেতরে ছিল সাদা কাগজে হাতে লেখা একটি নোট। কোনো লেটারহেড নেই, তারিখ নেই, মাত্র ১৪টি শব্দ। নোটটিতে লেখা ছিল, পামেয়ারের ইনভার্সন কন্ডিশনের একটি তৃতীয় ভ্যারিয়েন্ট রয়েছে, হালনাগাদ বিশ্লেষণ সংযুক্ত। উদ্ধৃতি চিহ্ন। এর সাথে একটি ১২ পৃষ্ঠার হাতে লেখা নথি সংযুক্ত ছিল। তার সাংকেতিক পদ্ধতিটি ছিল ঘন ও সুনির্দিষ্ট, যেখানে ফায়ারবেসের পর থেকে তিনি দৃশ্যত যে বায়ুমণ্ডলীয় অবস্থার সম্মুখীন হয়েছিলেন তার বর্ণনা ছিল। স্মৃতি ও পর্যবেক্ষণের ভিত্তিতে হালনাগাদ মডেলিং পদ্ধতি ব্যবহার করে সেই নির্দিষ্ট উচ্চতার তাপমাত্রা বিপর্যয়ের জন্য এই অবস্থা বিশ্লেষণ করা হয়েছিল, যার ফলে তার একটি নিশ্চিত লক্ষ্যভ্রষ্ট হওয়ার ঘটনা ঘটেছিল। নথিটিতে ৩টি নতুন পরিবেশগত শনাক্তকরণ চিহ্ন অন্তর্ভুক্ত ছিল, যা তিনি পরিস্থিতিটি সমস্যা তৈরি করার আগেই শনাক্ত করার জন্য তৈরি করেছিলেন। এতে ২টি কেস স্টাডিও ছিল, দুটিই অন্তর্বর্তীকালীন সময় তার নেওয়া শট থেকে নেওয়া, যেখানে তিনি পরিস্থিতিটির প্রথম ২টি ভিন্ন রূপের সম্মুখীন হয়েছিলেন এবং হালনাগাদ মডেলটি ব্যবহার করে সেগুলাকে সঠিকভাবে সামাল দিয়েছিলেন। সেখানে ফেরত পাঠানোর কোনো ঠিকানা ছিল না। প্রোগ্রাম ডিরেক্টর নথিটি দুবার পড়েন, এটিকে আনুষ্ঠানিকভাবে শ্রেণীবদ্ধ করেন এবং তারপরে এটিকে শ্রেণীবিন্যাসমুক্ত করান, কারণ তিনি বিশ্বাস করতে শুরু করেছিলেন যে মূল শ্রেণীবিন্যাসটি ভুল ছিল এবং তিনি একই ভুল দুবার করতে চাননি। তিনি এটিকে প্রশিক্ষণ লাইব্রেরি একটি নতুন বিভাগের অধীনে নথিভুক্ত করেন, যা তিনি বিশেষভাবে এটির জন্যই তৈরি করেছিলেন। বিভাগটির নাম ছিল যন্ত্রবিহীন পরিবেশগত পর্যবেক্ষণ পদ্ধতি। তিনি এমন একটি কাজও করেছিলেন যা কঠোরভাবে বলতে গেলে তার ক্ষমতার বাইরে ছিল। তিনি সার্টিফিকেশন বোর্ডকে চিঠি লিখেছিলেন এবং তাদের পুনর্বিবেচনা করতে বলেছিলেন যে শুধুমাত্র সাধারণ সরঞ্জামের উপর ভিত্তি করে প্রত্যয়ন করার প্রয়োজনীয়তাটি যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল তা পূরণ করে কিনা। সেবা প্রদান করতে সার্টিফিকেশন বোর্ড উত্তর দিল যে তারা বিষয়টি বিবেচনা করবে। সে আশা করেছিল যে শেষ পর্যন্ত তারা তা করবে। এই জিনিসগুলো ধীরে ধীরে এগোয়। ক্ষয়, চাপ এবং আবহাওয়ার দীর্ঘ ক্রিয়ার ফলে পাহাড়ও ধীরে ধীরে সরে যায় এবং তবুও তারা সরেই চলে। বহু বছর আগে পাওয়া তার সেই লগবুকটি, যাতে ছিল ৯১টি এন্ট্রি এবং একটিমাত্র লক্ষ্যভ্রষ্ট হওয়ার ৪ মাসের বিশ্লেষণ, সেটি প্রশিক্ষণ লাইব্রেরি পরবর্তী বছরগুলোতে তাদের সংগ্রহ করা নতুন নথিটির পাশেই পড়েছিল। পাঠকরা নীরবে, কোনো ঘোষণা ছাড়াই। সেই সব শুটার, যারা বিশেষ এক আকস্মিকতার ফলে এগুলোর সন্ধান পেয়েছিল, এমন এক লাইব্রেরি ফাইল খোলার মতো যথেষ্ট কৌতূহলী হওয়ার কারণে যে লাইব্রেরির পাশ দিয়ে বেশিরভাগ মানুষ হেঁটে চলে যেত, তারা লগবুক এবং নতুন নথিটি পড়ল এবং নিজেদের কাজে ফিরে গেল। তাদের মধ্যে কেউ কেউ পড়ে ভেতরে যাওয়ার আগে এক মুহূর্তের জন্য বাইরে দাঁড়িয়ে বাতাসের দিকে তাকাত, সেই বিশেষ মনোযোগ দিয়ে যা আসে এই উপলব্ধি থেকে যে যন্ত্রটি যা বলে তার চেয়েও বেশি কিছু জানার আছে। শেষ পর্যন্ত এটাই সে রেখে গিয়েছিল। আনুষ্ঠানিক অর্থে কোনো নথি নয়, কোনো কিংবদন্তিও নয়। ঠিক তাই, কিংবদন্তির জন্য প্রয়োজন বর্ণনার পরিচ্ছন্নতা, আর সে এমন কোনোভাবেই পরিচ্ছন্ন ছিল না যা দিয়ে সহজে কোনো গল্প বলা যায়। সে যা রেখে গিয়েছিল তা হলো দেখার একটি উপায়, তার পদ্ধতির দ্বারা উত্থাপিত একটি প্রশ্ন, তার নিজের দ্বারা নয়, যদিও তার নিজের দ্বারা। কথা, এমন কি আছে যা তুমি জানো কিন্তু এখনো মাপনি? পাহাড়ে বাতাস প্রতিদিন ভিন্ন ভিন্ন উত্তর দিত। এটাই ছিল মূল বিষয়। সবসময় এটাই মূল বিষয় ছিল। সে কেসলার রিজের উত্তরে বা পূর্বে অথবা সম্পূর্ণ অন্য কোথাও ছিল। পাহাড়গুলো ছিল বিশাল এবং সে ছিল ধৈর্যশীল এবং বাতাস তার নিজের কাজ করছিল আর সে তা পড়ছিল, কাছে আসছিল, সবসময় কাছে আসছিল। কেসলার রিজের ৩ বছর আগের ৪৭ নম্বর লগবুকে একটি লেখা আছে, যা প্রশিক্ষণ লাইব্রেরি যারা পড়েছিল তাদের কেউই পুরোপুরি বুঝতে পারেনি যতক্ষণ না তারা নিজেরা পাহাড়ে সময় কাটিয়েছে। লেখাটি তিয়ান শান পর্বতমালার একটি শৈলশিরার উপর একটি শুটিং পজিশনের বর্ণনা দেয়। নভেম্বরের এক পরিষ্কার সকাল, তাপমাত্রা -৮ ডিগ্রি সেলসিয়াস, কোনো বাতাস নেই। উচ্চতায় বাতাসহীন পরিস্থিতি সবচেয়ে সহজ দৃশ্যকল্প বলে মনে হয়। রেনের লেখাটি অন্য কথা বলে। সে লেখে, বাতাসহীন থাকা কোনো অবস্থা নয়, এটি একটি পরিবর্তন। দমকা হাওয়ার মাঝের বাতাস শূন্য নয়, এটি শ্বাস ধরে রাখা বাতাস। প্রশ্ন এটা নয় যে বাতাস কি করছে, প্রশ্ন হলো এটি কি করতে চলেছে। উদ্ধৃতি চিহ্ন। আমি যা ঘটছে তার মতোই যা ঘটতে চলেছে তাও পরিষ্কারভাবে পড়তে শিখেছি। এটাই করতে সবচেয়ে বেশি সময় লেগেছিল। সে ওই এন্ট্রিতে শটটা নিয়েছিল। প্রথম রাউন্ড ৪৭০০ মিটার। লগবুকে লেখা সবচেয়ে দীর্ঘ দূরত্ব। কেসলার রিজের ঘটনার ৭ মাস পর, এপ্রিল মাসের এক মঙ্গলবার বিকেলে গ্যারেট সেই এন্ট্রিটা খুঁজে পায় ট্রেনিং লাইব্রেরি,
যেখানে ডেভো নথিগুলো জমা করে রেখেছিল। সে এটা 4 বার পড়ল। সে শেষের দুটো বাক্য নিজের নোটবুকে ছোট হাতের বড় অক্ষরে লিখে সেগুলোর দিকে তাকালো। প্রশ্নটা এটা নয় যে বাতাস কি করছে, প্রশ্নটা হলো এটা কি করতে চলেছে। সে 12 বছর ধরে শুটিং করছিল। যে কোনো বস্তুনিষ্ঠ মানদণ্ডেই সে ছিল অসাধারণ। ওই বাক্যগুলো পড়ে সে বুঝতে পারল যে সে তার পুরো কর্মজীবনে যা ঘটছে তাই পড়ে এসেছে এবং যা ঘটতে চলেছে তা বোঝার জন্য কখনো গুরুত্বের সাথে চেষ্টা করেনি। সে বাইরে গেল। সে ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে রেঞ্জের পতাকাগুলো, গাছের সারি আর নুড়ি বিছানো জায়গার ডোবার জলের দিকে তাকালো। আর সে বাতাস কি করতে চলেছে তা পড়ার চেষ্টা করল। প্রথমবার তার ভুল হলো, দ্বিতীয়বারও ভুল হলো, তৃতীয়বার আরও ভালো হলো, অথবা হয়তো বাতাসটা কেবল আরও বেশি অনুমানযোগ্য ছিল। উন্নতি করা আর ভাগ্যের জোরে পাওয়া, এই দুটোর মধ্যে পার্থক্য সে তখনও বুঝতে পারছিল না। আর তার ধারণা ছিল এই সবকিছু সেখান থেকেই শুরু হতে হবে। সে ভেতরে ফিরে গিয়ে তার খেলার